কৃতিকের কথায় অরু শিকুচকে কিছু কৃতিকের কথায় অরু ভ্রু কুচকালো। কি প্রশ্নে কি উত্তর দিল এই লোক? নিজের বিরক্তিটুকু থোচ কামড়ে সংবরণ করে অরু আবার শুধালো। কি বলছেন এসব? কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে বলল, হাত বুলিয়ে দে, ঘুমাবো আমি। কাল সারা রাত ঘুমাইনি। অরু কর্কশ আওয়াজে শুধালো। কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি? কৃতিক চোখ দুটো বন্ধ করে জবাব দিল, তোর জন্যই তো ঘুমাতে পারিনি। নিজের রূপ দেখিয়ে আমাকে সিরিয়াস করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝি আমাকে খুব ঘুমাতে দিয়েছেন? গাড়ির মধ্যেই তো। কথাটা শেষ করার আগে নিজের জিভে লাগাম টানল অরু। কথায় কথায় কিসব বলা শুরু করেছে টের পায়নি তখন। আর এখন নিজের লাগামহীন কথা নিজেরই লজ্জা লাগছে। খুব মনে মনে ভাবছে, সব তো সেই জায়ান্ট কৃতিকের। ওনার সাথে দুদিন থেকেই ঠোঁট কাটা হয়ে গেছি আমি। ভবিষ্যতে যে আরো কত অভ্যেস জুটিয়ে ফেলবো তার ইয়ত্তা নেই। কিন্তু এখন কি করি? অজ্ঞতা কথা অন্যদিকে ঘুরিয়ে অরু নরম স্বরে কৃতিককে বলল, ঘুমাবেন যখন বাড়িতে ঘুমালেই তো পারতেন। কষ্ট করে এত দূরে রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুমু ঘুমু আওয়াজে জবাব দিল, কেন নিয়ে এসেছি সেটা একটু পরেই বুঝতে পারবি। আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাষা ভাষা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন, পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করেই না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি। আপনি কি তা জানেন? কি কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। অরু আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে। আর আনমনে মনে মনে ভাবছে, অরুর মন গহিনী হাজারো সহজ স্বীকারোক্তি তখন থেমে যায় যখন দেখতে পায় চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুমরাঙা সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় হিমেল হাওয়ায় ছেয়ে যাচ্ছে, সৈকর্ণকুড়ে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির আওয়াজ। আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথা চারা দিয়ে উঠছে এক ফালি সূর্য, রক্তিম সূর্য কিরণ। কি অপরূপ দৃশ্য! এতটাই কাছ থেকে আগে কখনো সূর্যোদয় দেখার সুযোগ হয়নি অরুর, এটাই প্রথমবার। তাই নিজের ভেতরের চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দু হাতে ঘুমন্ত কৃতিকের চুল খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল ও। হঠাৎ করে চুলে বেশ জোরে সোরে টান পড়ে আকস্মাৎ লাফিয়ে উঠে বসলো কৃতিক। চিৎকাররত অরুর দিকে তাকে উদ্বিগ্ন কণ্ঠে শুধলাম। কি হয়েছে? অরু খুশিতে টলমল চোখে আঙুল উঁচিয়ে সূর্যটা দেখালো। কৃতিক এবার মৃদু হাই তুলে সেদিকে এক নজর তাকে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণী জুড়ে সোনালি সূর্যের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে। নিষ্প্রভ চোখে অরুকে দেখতে দেখতেই কৃতিকের মন বলে, আমার চাঁদ সূর্য দুটোই তোর মাঝে নিবদ্ধ হলো। তোর মাঝেই তারা উদীয়মান, আবার তোর মাঝেই তারা অস্তমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি কি অপরূপ তারা। গলে যাওয়া মোমের নিয়ন অগ্নিশিখায় তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখা সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতেই তৃষ্ণার্ত হয়ে উঠেছিল হৃদয়টা, যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতোই তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকে মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালেই। এই জীবনে আর কোনো দিন জাগবে বলে মনেও হয় না। কৃতিক সেই তখন থেকে তাকিয়ে আছে দেখে অরু একটু ইতস্তত বনে গেল। নিজের জামা কাপড় কোনো মতো ঠিকঠাক করে নিয়ে মিনমিনিয়ে স্বরে শুধালো। কি দেখছেন অমন করে? অরুর প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিটেন্ট কটেজের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। অরু কাছের জানালা দিয়ে এখনো সেই দিকে তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগে কৃতিক টেনে টুনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ, কিন্তু এই মুহূর্তে ঝগড়া করার মতো ইচ্ছে সময় নেই ওর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকঠাকভাবে দেখতে চায়, তাই কটেজের জানলা দিয়ে আপাতত উপভোগ করছে সাদামাটা সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধহয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনোরূপ আওয়াজ না করে এগিয়ে এসে হুট করে লাগিয়ে দিল জানালাটা। এবার বিরক্তিতে চিরবিরে উঠে ওঠো। নিজের রাগকে কোনোভাবে দমাতে না পেরে তেতো গলায় কৃতিককে বলে। কি সমস্যা? গরুর কাঁধে উপর নিজের চিবুক ঠেকিয়ে কৃতিক হিসে জবাব দেয়। আমার এই টি শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে, ওরু খুলে ফেলি। কৃতিকের কথায় অরু
গলা শুকিয়ে এলো, ঠান্ডার মাঝেও হাতে তালু ভিজে উঠল থপ্ত ঘামে। লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মিকি গাম্ভীর্য ধরে রেখে কথা ছড়ে ওরও। কেন? আপনিই তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃতিক নিজের বলিষ্ঠ হাতে অরুর পরনের টি শার্টটা টেনে খুলতে খুলতে হাসকি স্বরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে, আর আজ খোলার পরে ডিপেন্ডস অন মাই মুড বেবি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে অরু। কৃতিক নিজে ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। ওদিকে মনের মাঝে একরাশ ভয় আর দ্বিধা আঁকড়ে ধরে আছে অরুকে। মা আর আপার মুখোমুখি হলে ঠিক কীরকম লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসবে তারা, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসা কৃতিকের গম্ভীর মুখটা দেখে আপাতত সেসব ভাবতে ইচ্ছে হলো না ওরুর। গত 2 ঘন্টার পিনপতন নীরবতা ভেঙে কোনো মতে হৃদয়ে সাহস সঞ্চয় করে অরু কৃতিককে শুধালো। কবে ফিরবেন? কৃতিক স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে জবাব দিল। খুব শীঘ্রই। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আবার শুধাল। আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয়ও সাথে যাচ্ছে। অরু মুখ কাঁচোমাচো করে বলল। আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে আকস্মাৎ ব্রেক কষে বলল। তোকে নিয়ে যেতে পারলে আমার চেয়ে খুশি আর বোধহয় কেউ হতো না ওরও, কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারে কাছেও তোকে আমি অ্যালাউ করব না। অরু অগতে হাসুচোখ মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে সাথে। কৃতিককে নেমে আসতে দেখে অরু শুধল। আবার নামতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক সব পকেটে হাত গোজে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে নিয়ে এসে কাতর কণ্ঠে বলল। একবার তুমি করে ডাক, তারপরই চলে যাচ্ছি। কৃতিকের কথায় অরু শুষ্ক ঢোক গিলে ওর গলাটা 2 হাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল। ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো, প্রমিস। কৃতিক ব্যথিত হাসলো, অতঃপর ক্রোধিত সুরে বলল। তোর মাকে ম্যানেজ করা না করা একান্তই তোর ব্যাপার, বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবি, দ্যাটস মাই অর্ডার। অরু হাসুচোখ মাথা নাড়ায় ওকে আশ্বস্ত করে বলে। বুঝেছি, এখন যান। কথাটা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় অরু। কৃতিক এখনো সেখানে ঠায় দাঁড়িয়ে, এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা বনফুলের মেলি সুঘ্রাণটা অরু যাওয়ার সাথে সাথে কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বে কৃতিকের কেমন দম আটকে আসছে, ব্যথায় ভরে উঠেছে হৃদয়টা। নিজের অজান্তে হাত চলে গিয়েছে বুকের বাপাসে। আজ এই মুহূর্তে জীবনের প্রথমবার কৃতিক অনুভব করলো ওর হার্টবিট ফেল করছে ক্রমশ, হৃদস্পন্দন গতি হারাচ্ছে। ওর প্রতিটি অ্যাট্রাকশন তো নতুন কিছু নয়, তাহলে নতুন করে সুপ্ত অনুভূতি কোথা থেকে উদয় হলো? কৃতিক চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো, তার পরক্ষণে গলা উঁচিয়ে স্পষ্ট আওয়াজে বলে উঠল। ওরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো আকস্মাৎ থমকে গেল অরুর। সামনে পা বাড়ানোর শক্তি নেই, আর পুরো শরীর মন ছেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে। হৃদয়ের কানায় কানায় চৈচম্বুর হয়ে উপচে পড়া অনুভূতির জোয়ার। গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারো না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। 1 বার 2 বার 3 বার কৃতিকের আঙুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো, অতঃপর গলা খাদে নামিয়ে রিনটিনি আঁচে পড়ল। আমিও তোমাকে ভালোবাসি জায়ান কৃতিক, খুব ভালোবাসি। ঝিমিয়ে পড়া মরা বিকেলে সূর্য রশ্মির আলোর ছটা মিয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচ ঢালো রাস্তাতেও শেষ বিকেলে ছায়া পড়েছে। মাঝ আকাশে পাখিদের ঘরে ফেরা টল। সারি সারি উল্চ মিলগুলো এখনো শ্রীয় গতিতে ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে, খানিক বাদে বাদেই মেঘের গুড়গুড়ানি ভেসে আসছে সেথা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিটেন্ট জানালা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর কৃতিককে পরখ করে নিল সে। পেছনে বসে ব্যাক সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। কৃতিক সে তখন থেকে একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খাকারি দিয়ে শুধল। ভাই, আর ইউ ওকে? কৃতিক চোখ খুলল না, আর শুধু ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে।
যদিও বা প্রত্যয় কৃতিকের উত্তরে সন্তুষ্ট নয়, কারণ ও জানে কৃতিক ঠিক নেই, এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও নয়। তবুও জায়ান কৃতিক যখন বলেছে সবকিছু ঠিক আছে, তখন সেটা সঠিকই ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোর মূর্খতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। তাই প্রত্যয় সেটাই করল। কৃতিকের কথায় সূচক মাথা নাড়িয়ে পুনরায় ড্রাইভিংয়ে মন দিল। বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ করে রেখে অরুর মুখটা সরানো যাচ্ছে না মানুষপট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে তত হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খাড়ার মতো খাখা করছে। কৃতিক বরাবরই উগ্র মেজাজি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরু অমন করে একা ছেড়ে আসায় মন সায় দেয়নি কৃতিকের। তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর বাসায় সর্বক্ষণ নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো কাল ভোরে ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে, কিন্তু গতকাল সূর্যোদয়ের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের পরে অরু বেশ কয়েকটা ছবি তুলেছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরে সফেদ রঙা কমফোর্টার জড়িয়ে গাল ফুলে বসে আছে অরু। চোখ দুটো অশ্রুসিক্ত, কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরুর ছবিতে চোখ বুলিয়ে ওর রাগের কারণ ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্ত অবধি ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিজের মতো করে কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপর অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কর্তৃত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে সবে একটু আবেশিত ঘুমের তোপে চোখ দুটো বুঝেছিল, তখনই কর্ণকুহরে ঝংকার তোলে ক্রন্দনরত অরু ফোপানোর আওয়াজ। অরু কাঁদছে, ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতে শোয়া থেকে চট করে উঠে বসলো কৃতিক। ঘুম চালানো কঞ্চে আবুজের মতোই চোখ বড় বড় করে প্রশ্ন করলো অরুকে। কি হয়েছে, কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশী অরু বরাবরই বাচ্চা সম। একদম কৃতিক আর আপার সামনে ওর বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে অরু এই মুহূর্তে বাচ্চাদের মতে ফেঁচফেঁচিয়ে কেঁদে উঠল। শরীরে একটা সুতাও নেই, কোনো মতে নরম চাদরটাকে শরীর পেছে অরু অস্পষ্ট আওয়াজে ফোপাতে ফোপাতে বলল, আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমাকে একটুও কষ্ট দেবেন না, সবসময় জেন্টাল থাকবেন। অথচ আজকে দেখুন, আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধ হলো। বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে। অরু দাঁত কট মুটিয়ে বলল, চুপ করুন, বেহায়া লোক। এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটু রিস্ক নিতে চাই না। এমনিতেও এসবের জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিক কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলো। অরু হুড়মুড়িয়ে খাট থেকে নেমে যায়, তবে বিছানা ছেড়ে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারল না বেচারি। পা দুটো অবশ্যই থাকার দরুন কমফোর্টার সহ থপ করেই বসে পড়লো মেঝেতে। অরুর এহেন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট চিপে হাসির সংবরণ করলো কৃতিক। অতঃপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকির জন্য হিসিয়ে বলল, আগে বলেছিলাম তোকে, ডার্ক রোম্যান্স আমার বেশ পছন্দ। কৃতিকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ওর এমন দ্রুত নিঃশ্বাস ভরকে যায় অরু শুষ্ক ঠোক গিলে শুধ হয়। কি হয়েছে আপনার? অরুকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তপ্ত আওয়াজে কৃতিক বলে, বেবি, ফ্রম নাও অন আই ওয়ন্ট বি জেন্টাল এনিমোর, বি এ গুড গার্ল, ওকে? অরু হকচকে উঠে বলা। কি? অরু আশ্চর্যের সীমানায় তুঙ্গে নিয়ে ছোটের কোণে একটা ট্রু হাসি ঝুলে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ড কাপ বের করতে করতে কৃতিক বলল, ভয় নেই, আমার সাথে থাকলে অভ্যেস হয়ে যাবে। রিসোর্ট থেকে বাড়িতে ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফর্মাল গেটআপে রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেকদিন ভার্সিটিতে যেতেও পারেনি। গতকাল উইকেন্ডে ছিল বলে বাড়িতে সময় কাটিয়েছে, আর আজ হুট করে এই ডিপার্টমেন্টের প্রফেসরদের মিটিংয়ে জড়িত তলব পড়েছে ওর, না গেলেই নয়। তাই তো অরুকে নিয়ে দ্রুত
বাড়িতে ফিরেছে কৃতিক, তবে বিপত্তি ঘটেছে অরুকে নিয়েই। সেই যে রিসোর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনো সেভাবেই বসে আছে। অরুর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তিও রয়েছে, তবে কৃতিকের মতামত অনুযায়ী। নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হলরুমের কাউচে বসে টিভি দেখতে দেখতে অরুর চোখ গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতো লাইট ব্লু শার্টের ফুল স্লিভ হাতার বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের একপাশে ঝুলে আছে ল্যাপটপ ব্যাগ। আজ অনেকদিন পর ক্লিন শেভ করায় ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে। কৃতিককে আর চোখে এক ঝলক পরখ করে ভেতরে ভেতরে জমিয়ে রাখার রাগটা আবারও মাথায় চড়া দিয়ে বসে উঠল অরুর। তৎক্ষণাৎ মুখ খামটি দিয়ে কৃতিকের দিক থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকিয়ে বিড়বিড়ালো অরু। দয়া মায়াহীন নির্দয় পাষাণ সাইকো বদমাশ লোক। অরুর এত অভিযোগ আর গালাগাল বোধহয় কৃতিক শুনল না, বরং এগিয়ে এসে অরুর কপালে টাকাস করে একটা গভীর চুমুকে নির্লিপ্ত কণ্ঠে শুধল। ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কাণ্ডে কৃতিক চোখ শক্ত করে বলল, ইগনোর করা আমার পছন্দ নয় অরু। তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার উপর জিদ ফলাতে নিজের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই। কিন্তু আমাকে ইগনোর কিংবা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না, আর কখনোই না। অরু এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলল। আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান, তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখের মধ্যে চোখ রেখে বলল, তুই আমার সম্পত্তি বেবি। তোর সব কিছু আমার জন্য বিলং করে। যেভাবে খুশি তোকে সেভাবে আদর করার অধিকার রাখি আমি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি, তত তাড়াতাড়ি তোর কাছেও সব কিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দুগালে চুমু খেয়ে গটগটিয়ে বেরিয়ে গেল কৃতিক। অরুর শরীরটা সত্যি সত্যি ভালো নেই। সকাল থেকেই জ্বর জ্বর ভাব, শরীর ম্যাচ ম্যাচ করছে। আগের রাতে না ঘুমানোর দৌড় মাথাটাও ধরে আছে খুব। এই মুহূর্তে বিশ্রাম নেওয়াটা ভোজ্য জরুরি। তাই কৃতিকের অর্ডার করে রেখে যাওয়া খাবার আর ওষুধ খেয়ে হলরুমে চাদর টেনে ঘুমিয়ে পড়ে অরু। একটা দুঃস্বপ্নের মাঝপথে আটকে গিয়ে অরুর যখন হুট করে ঘুম ছুটে যায়, তখনই সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। দুঃস্বপ্নের পরিণতি জানার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই ওর। অজ্ঞতায় ধরফুরিয়ে শোয়া ছেড়ে উঠে বসলো অরু। ছাঞ্জার মধ্যে শরীরটা ঘামে ভিজে জপজপ করছে, হাঁপড়ের মতো ওঠানামা করছে শ্বাস প্রশ্বাস। ভয়ে জর্জরিত চুপসে যাওয়া মুখমণ্ডলটাকে বেশ অনেকক্ষণ লাগলো স্বাভাবিক করতে। কিছুক্ষণ একইভাবে বসে থেকে হাতের পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে চারিদিকে চোখ বুলালো অরু। রুমটা অন্ধকারে ছেয়ে আছে। হয়তো কৃতিক এখনো ভার্সিটি থেকে ফেরেনি। অন্ধকার রুমের আনাচে কানাচে লেজ নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়াল ছানার জোড়া। কৃতিকের বাড়ির ফ্রি সার্ভিসে আগের থেকেও বেশ নাদুস হয়েছে সে। এই বাড়িতে আসার পর অনেক দিনের মাথায় সুস্থ সবল চকবকে জোড়াকে দেখে বেশ আশ্বস্ত হয়েছিল অরু। মনে মনে ভেবেছিল, সবাই মিথ্যা বলে, আমার জায়ান কৃতিক এতটাও খারাপ না। কিছুক্ষণ ধরে বসে বসে ডোরাকে নড়চড় লক্ষ্য করার পর কয়েকবার নাক টেনে ভেতরে অনেকটা ঠান্ডা বাতাস পুড়ে নিয়ে ধীর পায়ে রুমে চলে গেল অরু। অতঃপর ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে পুনরায় ফিরে এলো হলরুমে। এখন সত্যিই সেটা বেশ হালকা লাগছে, মেজাজটাও ফুরফুরে। অজ্ঞতা ডোরাকে কোলে নিয়ে অরু গিয়ে বসলো টিভি দেখতে। আজকাল এ বাড়িতে থাকা সত্ত্বেও ডোরাকে সময় দিতে পারে না অরু। কি করেই বা দেবে? আরেকজনার হাজার রকমের মুড সুইং মেটাতে মেটাতেই ওর ছোট্ট জীবনটা ফালা ফালা। কখনো বিরক্ত হবে, তো কখনো আদর করবে, কখনো চড়িয়ে গা লালে করে দিবে, তো কখনো নিজেই সেখানে মলম ঘষবে। কি মুশকিল! রিমোট দিয়ে এক এক করে টিভির চ্যানেল পাল্টাচ্ছে অরু। কোনো কিছুই ভালো লাগছে না। বিদেশি চ্যানেলে ছাতার মাথা কিছুই বোঝার জো নেই, ওইদিকে নেটফ্লিক্স দেখার মতো ধৈর্য নেই। ওরু যখন টিভির চ্যানেল পাল্টাতে গভীর মনোযোগী, তখনই বাড়িতে ফেরে কৃতিক। হলরুমে এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা সিঁড়ি ডিঙিয়ে রুমে গিয়ে গলা উঁচিয়ে ডাকতে শুরু করে অরুকে। অরু, অরু, ডাকছি আমি, রুমে আয়। সকালের রাগে এখনো ভাটি পড়েনি অরুর, তার উপর এখন আবার উদ্ভ্রান্তের মতো রাগে রাগে গলায় ডাকছে কৃতিক। কৃতিকের চোখের সামনে পড়লেই সকালের কথা মনে পড়ে যায় ওর।
লজ্জা আর অভিমান দুটোই তরতরিয়ে বেড়ে যায় তৎক্ষণাৎ। ওই জন্যই হয়তো অরু আর বেডরুমের দিকে পা বাড়ানোর সাহস পেল না। চুপচাপ খাপটি মেরে বসে রইল কাচের উপর। ওদিকে অরু রুমে আসছে না দেখে কৃতিক রাগে ফুসফুস করে উঠে তীক্ষ্ণ গলায় বলল, অরুর বাচ্চা রুমে আয়, নয়তো আমি একবার নিচে এলে তোকে কাঁচা চিবিয়ে খাবো। সকালের কথা ভুলে গিয়েছিস? না, অরু এবারও এলো না। কৃতিকের মেজাজ এতক্ষণে সপ্তম আসমানে উঠে এসেছে। এত তেজ কেন এই মেয়েটার? কৃতিক এতটুকু কোলে নিয়ে আদরিত করতো ওকে, খেয়ে তো আর ফেলতো না, তাও উপরে এলো না। ওই ছলনাময় পিচ্ছি অরু। কৃতিক বিরক্ত হয়ে পায়ের জুতো জোড়া দুটোকে দুই দিকে ছুঁড়ে ফেলে দিয়ে খালি পায়ে তর করে নিচে নেমে এলো। কৃতিক যখন শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়ে রেগেমেগে অরুকে কিছু বলবে তার আগে ওর চোখ গেল চলন্ত টিভির স্ক্রিনে। বেশ বড়সড় ইংরেজি হেডলাইন। অরু ছলছল চোখে সেদিকে তাকিয়ে আছে। কৃতিকের উপস্থিতি টের পেয়ে ওর দিকে না তাকিয়ে অরু বলে উঠছে, কিয়ারা রোজারিও তো খুব নামকরা অভিনেত্রী ছিলেন। শুনেছি 19 শতকে ওনার করা প্রতিটি শর্ট ফিল্ম, সিরিজ, মুভি সবকিছু জনপ্রিয়তা ছিল তুঙ্গে। এখনো চেহারায় বার্ধক্যের চিহ্নটুকু অবধি নেই। অথচ উনি কিনা এত তাড়াতাড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। আর এই নিউজে কি বলছে এসব? ওনার নাকি 2 সন্তান, সারা জীবন তো টিভির পর্দায় একজনকেই দেখে এলাম, তাহলে আরেকজন কোথায়? অরুর কথা কৃতিকের কানে আদৌ পৌঁছেছে কিনা তার হদিস নেই। নিউজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ও যেভাবে খালি পায়ে নিচে নেমে এসেছিল সেভাবে উপরে উঠে গেল। কৃতিক চলে যেতে অরুর ভ্রম কাটে। কোনরূপ বাক্য আদান প্রদান না করে কৃতিক এভাবে চলে গেল কেন? প্রশ্নটা মাথায় আসতে অরু নিজে অরুরাকে রেখে কৃতিককে অনুসরণ করে উপরে রুমের দিকে এগিয়ে যায়। রুমে প্রবেশ করে অরু দেখতে পায় দক্ষিণ দিকে যে কাচের দেয়ালটা আছে সেদিকেই মুখ করে দুপকে চেয়ে হাত গুজে জীবন্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে কৃতিক। অরুর মনে এক অজানা আতঙ্ক খচখচ করছে। নিজের উদ্বিগ্নতা দমাতে না পেরে বিস্ময় হতবিহ্বল হয়ে প্রশ্নটা চুড়েই ফেলে ও। কি হয়েছে আপনার? আপনি কি কিয়ারা রোজারিওকে ব্যক্তিগতভাবে চেনেন? আমার নাম কি অরু? আহত গলায় উল্টো শুধালো কৃতিক। অরু ঠোঁট উল্টে অস্ফুটে জবাব দিল, আপনার নাম তো জায়ান কৃতিক। কথা শেষ করার আগে কিছু একটা আজ করতে পেরে থেমে গেল অরু। কৃতিক ঘুরে তাকিয়ে বলল, এখন বুঝেছিস আমার এই অদ্ভুত নামের রহস্য? সঙ্গে সঙ্গে চক্ষু ছানা বড় হলো অরুর। চমকে গিয়ে কৃতিকের মুখের দিকে তাকিয়ে আস্তে আস্তে অরু বলল, তার মানে আপনি কিয়ারার রোজারিওর বড় সন্তান? কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে অজান্তে মুখের উপর দুহাত দিয়ে অরু বলে উঠছে, আপনি ঠিক আছেন? কৃতিক জবাব দিল না। এগিয়ে গিয়ে খাটের উপর বসে অরুকে নিজের কাছে টেনে এনে দু হাতে শক্ত করে ওর কোমর জড়িয়ে ধরে মাথা ঠেকাল অরু ছুট্ট পেঁচে। ওর এমন কাতর ব্যথতুর স্পর্শে জমে গেল অরু। যে মানুষটা সবসময় অরুকে নিজের বুকে ঠাঁই দিয়ে এসেছে সে কিনা আজ হুট করে অরুর বুকে মুখ লুকালো। কৃতিকের মা মারা গিয়েছে যেভাবেই থাকুক না কেন, মা নামক নারীর টানটুকু পৃথিবীর বুকে তো অন্তত জীবিত ছিল। আর আজ সেই বিনি সুতার বাঁধনটাও ছিন্ন হলেও কৃতিকের কষ্ট পাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। তাহলে কৃতিক কেন চুপচাপ বসে আছে? কেনই বা মায়ের কথা বলে বিলাপ করে কান্না করছে না এখনো? জানা নেই অরুর। ও তো কেবল নিজের ছোট্ট দুহাতে কৃতিকের পিছে হাত বুলিয়ে দিতে ব্যস্ত। এভাবে নিঃশব্দে শুধু ভারী দীর্ঘশ্বাসে আদান প্রদানে কতটা সময় যে অতিবাহিত হয়েছিল জানা নেই অরুর। ভীষণ হৃদয় বিদারক নিস্তব্ধতা কাটিয়ে কৃতিকের ফোনটা যখন ড্রাইভের ছয় তখন ছুটে যায় অরুর। ও কৃতিকে বুকের মধ্যে আগলে রেখে এক হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে প্রত্যয় বলে, ভাইকে লস অ্যাঞ্জেলেস যেতে হবে, ওনার মায়ের শেষ কার্য ওখানে সম্পন্ন হবে। অরু মিনমিনিয়ে বলল। ওনার মা কি ওনাকে একবারও দেখতে চায়নি? জবাবে প্রত্যয় বলে, শুনেছি মৃত্যুর আগ পর্যন্ত নিজের ভুলের জন্য আহাজারি করেছেন তিনি। চাতক পাখির মতো মুখিয়েছিলেন ছেলেকে এক নজর দেখার জন্য। কিন্তু ভাই ইচ্ছে করেই নানা বাড়ির সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন বহু বছর আগেই। তাই শেষ ইচ্ছা আর পূরণ হয়নি ওনার। অরু কিছুটা হলেও ঘটনার সারাংশ বুঝতে পেরে কল কেটে দিল তৎক্ষণাৎ। তারপর
কৃতিকের মুখোমুখি হয়ে হাঁটু গেড়ে বসে ওর গাল দুটো দুহাতে আজলা ভরে ধরে শুধল। আমার শাশুড়ি মাকে যে সব সময় টিভিতে দেখাতো, আগে বলেননি কেন? কৃতিক অবাক দৃষ্টিতে তাকে রইল অরুর পানে। অরু এবার পুনরায় বলল, শেষকৃত্যের জন্য আপনি কাল এলে যাচ্ছেন, তাই তো? কৃতিক হাস্যযোগ মাথা নাড়ালো। অরু বলল, তাহলে এই সুযোগে আমিও একটু আমার মায়ের কাছে যাই। মা তো মেয়ের মুখের দিকে তাকিয়ে ঠিক সব কিছু মেনে নেবে। দেখবেন, আমি কথা দিচ্ছি। আপনি ফিরে এসে দেখবেন সব কিছু স্বাভাবিক আর কতটা সুন্দর হয়ে গিয়েছে। মা আপা আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। তারপর আমরা প্রতিদিন একসাথে ভার্সিটি যাব, যে যার কাজ করব। ফেরার পথে মায়ের বাসা থেকে রাতে খেয়ে প্রতিদিন বাড়ি ফিরব। উইকেন্ডে রাত জেগে মুভি দেখব। অর্ণব ভাইয়া, সায়র ভাইয়া আর এলিসা আপুর সাথে সুযোগ পেলেই ট্যুরে যাব। আমাদের স্বপ্নের মতো সংসার হবে। আমি কথা দিচ্ছি, এই জীবনে আর কখনো একা হবেন না আপনি, আর না কখনো আমরা দুজন আলাদা হব। এটাই শেষবার। অরুর প্রতিশ্রুতির পালা শেষ হলে কৃতিক পুনরায় অরুকে দাঁড় করিয়ে ওর বুকে মাথা রাখে। চোখ দুটো আবেশে বন্ধ করে নির্লিপ্ত গলায় বলে, একটা সত্যি বলি, পুরো দুনিয়াতে তুই ছাড়া আমার আর কেউ নেই ওরু। তুই না থাকলে এই বাড়িটার মতোই আমার হৃদয়টাও ফাঁকা হয়ে যায়। কি ভীষণ যন্ত্রণায় কাতরাই আমি, সেটা কেবল আমার হৃদয় জানে। তুই আমার অবসেশন ওরু, আমার মাদকতা, আমার স্লিপিং পিল, আমার দিন, আমার রাত, আমার আশা, আমার গড়ন, আমার ভাঙন, আমার জীবন, আমার মরণ, সব কিছু তুই। তাই কখনো যদি আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও করিস, সেদিন তোর যন্ত্রণাদায়ক ভাগ্য আমি নিজের হাতে লিখব জান। গাড়িতে বসে বসে কালকে অরুকে বলা ব্লেডের মতো ধারালো কথাগুলো ভাবতে ভাবতে আজ আবারও একবার আওড়ালো কৃতিক। আই রিপিট, আমার থেকে দূরে গেলে তোর জীবনে কালবৈশাখী ঝড় তুলে ছাড়বো আমি। পরন্ত বিকেলে সাইক্লিং করে এইমাত্র ইকো পার্কের শেষ প্রান্তে এসে থামলো অর্ণব আর এলিসা। অর্ণব বরাবরই ম্যাকবুকে কম্পিউটার, কিবোর্ড এসব নিয়ে পড়ে থাকতে বেশ পছন্দ করে, কিন্তু আজকাল এলিসার পাল্লায় পড়ে প্রায়শই বিকেলের দিকে সাইকেল নিয়ে কিংবা হেঁচে হেঁচে বের হতে হয় ওকে। এলিসা আবার সম্পূর্ণ ভিন্নধর্মী মেয়ে। সে অ্যাথলেটিক গার্ল, দৌড়ঝাঁপ, লাফালাফি, মারামারি এসবের শীর্ষ অবস্থান ওর। দুই মেরুর এই দুই প্রেমিক যুগলের মিলে মিশে থাকাটাও বেশ কষ্টসাধ্য। তবুও এলিসাকে বসে রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করে অর্ণব মনে মনে বলে, ভালোবাসি, ফেলে তো আর দিতে পারবো না, কিন্তু এই বদমেজাজি উড়নচণ্ডী মেয়েটার একটা দফা রফা করতেই হবে এবার। এলিসা সাইকেলের চেনে চোখ বোলাতে বোলাতে বলল। কি ভাবছিস? অর্ণব মাথা চুলকাতে চুলকাতে আশপাশটা পরখ করতে করতে চট করে বলে উঠছে। দেখালি ওখানে একটা চার্চ। এলিসা এক নজর সেদিকে তাকিয়ে ফুকুসকে বলল। তো তো মানে চল গিয়ে ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসি। উপর উপর এলিসাকে পচালে মনে মনে অর্ণব ভাবে, বজ্জাত মহিলা, একবার চার্চে চল। ফাদারের কাছ থেকে বশীকরণের পানি এনে যদি তোকে না খাইয়েছি, তবে আমার নামও অর্ণব সায়ন্তন নয়। অর্ণবের কথা এলিসা কিছু একটা ভাবলো, তারপর না সূচক মাথা নাড়িয়ে বলল। না, যাব না, সন্ধ্যা হয়ে আসে, চল ফিরে যাই। অর্ণব তৎক্ষণাৎ নিজের সাইকেলটাকে ফেলে দিয়ে এগিয়ে এসে এলিসার বাহু আঁকড়ে ধরে বলল। এমন করে না জান, সামনে বিয়ে করতে হবে না, একটুখানিরই তো ব্যাপার, চলো না প্লিজ। অর্ণবের এহেন আহাজারিতে অপারক এলিসা ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে, চল। অর্ণব খুশি মনে এলিসাকে ধরে নিয়ে চার্চের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই কোথা থেকে যেন হাঁপাতে হাঁপাতে উদয় হলো সায়র। সায়রকে দেখা মাত্র বিরক্তিতে চিরবিরে উঠে অর্ণব বলল। শালা বিরিয়ানির এলাচি, আসার আর টাইম পেলি না। সায়র কথা বলার ফুরসত পাচ্ছে না, এখনো হাঁপাচ্ছে, তা দেখে এলিসা অর্ণবকে থামিয়ে দিয়ে বলল। চুপ কর অর্ণব, আগে ওকে শ্বাস করার সুযোগ দে। অর্ণব থমথমে গলায় বলল। দিলাম। বেশ অনেকক্ষণ পরে পানি পান করে খানিকটা শান্ত হয়ে অর্ণবের উদ্দেশ্যে সায়র বলে। জেকে তোর প্রেমের 12টা বাজালো বলে দোস্ত। অর্ণব সুকুঞ্চিত করে বলল। কেন, কি হয়েছে? তোকে না ঘুরে আসতে বললাম ওর বাসার সামনে থেকে? এতটুকু দায়িত্ব পালন করতে পারিস না, ম্যানারলেস কোথাকার। আরে সেখানেই তো গিয়েছিলাম, গিয়ে দেখি ওদের অ্যাপার্টমেন্টে অন্য ভাড়াটিয়া উঠেছে, অরুরা নেই। অর্ণব বড় বড় চোখ করে বলল।
নেই মানে হুট করে কোথায় গেল ওরুরা? সায়রের কথায় অর্ণবের গলা শুকিয়ে এসেছে। এলিসা অর্ণবের ভারার্থ চাউনি দেখে আগ বাড়িয়ে সায়রকে শুধল। আজ প্রায় 10 দিন হতে চলল যে কি এখনও LA থেকে ফিরিনি। সায়র না সূচক মাথা নাড়িয়ে বলল, ওর মায়ের কিছু উইশ ছিল, সেগুলো ও আর ওর ভাই মিলে পূরণ করতে করতেই শুনেছি টাইম লেগেছে। তবে আজ কিংবা কালের মধ্যে তো ফিরে আসার কথা। সায়রের কথায় এবার এলিসার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ও একটা ভয়ার্থ শুকনো গিলল। পেছনে খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মশালা চার্চের দিকে তাকিয়ে বুকে ক্রুশ এঁকে বিড়বিড়িয়ে বলল, আই উইশ এভরিথিং উইল বি ভেরি ফাইন। আমিন। দিন পাল্টায় রং বদলায় অস্থির মন, হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাত ছানিকার সেই পিছুটা, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে। গাড়ি প্লে লিস্টে বাজতে থাকা চমকপ্রদ লাইনগুলো শেষ হতে না হতে সাহসা থেমে গেল ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা। জানালার কাছ নামিয়ে সেই তখন থেকে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে ক্রেতেক, যার দরুন গাড়িটা থেমে যাওয়া সত্ত্বেও প্রত্যেকে একবারই আর কিছু প্রশ্ন করল না ও বরং মসৃণ চামড়া দিয়ে তৈরি প্রশস্ত গদিতে পায়ে পা তুলে বসে দু ছোচের ফাঁক দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ছেড়ে অন্য হাতে ফোন তুলে কল লাগালো ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা একটা নম্বরে। কৃতিকের কল ব্যস্ত এই সুযোগে গাড়ি থেকে সহসা নেমে গেল প্রত্যয়। আজ 13 দিনের মাথায় লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো ফিরেছে ওরা। কৃতিকের মা বড় পর্দার সাবেক তারকা, সেই হিসেবে অনেক বেশি দায় দায়িত্ব আর ফরমালিটিস ছিল সেখানে। এছাড়াও বেশ কিছু ইন্টারভিউ তো ছিলই। কিয়ারা রোজারিও দ্বিতীয় সন্তান রয়েছে ঠিকই, তবে সে একা হাতে সকল দায়িত্ব সামলানোর মতো অতটাও বড় নয়। একসাথে অনেকগুলো ধকলের ফলস্বরূপ পরিস্থিতিটাই বদলে গিয়েছিল তখন। অজ্ঞতা ইচ্ছে না থাকা সত্ত্বেও থেকে যেতে হয়েছিল কৃতিককে। আর আজ কাঁধে জমে থাকা মাতৃত্বের শেষ দায়িত্বটুকুর অবসান ঘটিয়ে সান ফ্রান্সিসকো ফিরে সবার আগে অরুকে নেওয়ার উদ্দেশ্যে ওদের ভবনের সামনে এসে গাড়ি থামাতে নির্দেশ করে কৃতিক। প্রত্যয় নিজেও অবশ্য মনে মনে এটাই চেয়েছিল, কারণ ও নিজেও তো অনুকে দেখে না বহুদিন। কৃতিক আর অরুকে নিয়ে সেই যে রাগারাগি হলো, তারপর প্রতিদিন ফোনে কথা হলেও মায়ের ভয়ে তটস্থ অনু সামনাসামনি দেখা করার সাহস করে উঠতে পারেনি। আর তাছাড়া গত 13 দিন ধরে তো ফোনের যোগাযোগটুকু পুরো দমে বন্ধ। ওই জন্যই তো বহুদিনের দূরত্বে প্রত্যয় হৃদয়টা যে পড়ছে ক্ষোভ। দিনের আলোকে পায়ে মারিয়ে সন্ধ্যা নেমেছে, এ তো কিছুক্ষণ হলো। পশ্চিম আকাশে এখনো সূর্যের সোনালি আবিরের ছজা। গোধূলি সন্ধ্যায় তীব্র হাওয়া দিচ্ছে প্রকৃতি, যার দরুন ভবনের পাশে টাঙানো যুক্তরাষ্ট্রের বিশাল সাইজের এক ফালি পতাকা পথ করে উঠছে। সে সাথে উড়ছে প্রত্যয়ের কপালে ছুঁই লম্বা চুলগুলো। নতুন করে টাঙানো পতাকাটাকে এক নজর পরখ করে তড়া গতিতে ভবনের দিকে চোখ সরিয়ে নিল প্রত্যয়। একতলা দোতলা ছাড়িয়ে নজরবন্দি হলো 3 তলার অবাঞ্ছিত কর্নার অ্যাপার্টমেন্টটা। ভরা সন্ধ্যাবেলাতে সেথায় নিকোষ কালো অন্ধকার বিরাজমান। কোনো রুমে এক ফোঁটা আলো জ্বলছে না। পুরো ভবনে এই একটা অ্যাপার্টমেন্টেরই এই হাল দেখে বিস্ময় বিমূত হলো প্রত্যয়ের। হাসাহাসি মুখটা অনু রুমের টানা বারান্দায় চোখ বুলিয়ে অস্ফুটে বিড়বিড়ালো প্রত্যয়। ব্যাপারটা কি? অনু তো সবসময় ঘরে সন্ধ্যাবাতি জ্বালিয়ে দেয়, তাহলে আজ কোথায় গেল সব? প্রত্যয়ের অযাচিত ভাবনার ছেদ ঘটে কৃতিকের দ্রুত পায়চারির আওয়াজে। ও চোখ ঘুরিয়ে দেখতে পায় এই ঠান্ডা হাওয়ায় মাঝে মাঝে নিজের ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে কানে ফোন আর হাতে সিগারেট নিয়ে ক্রমাগত পায়চারি করছে কৃতিক। চেহারা তার ভীষণ তীক্ষ্ণতা আর বিরক্তির ছাপ দেখে মনে হচ্ছে কোনো কিছুর অপারগতায় নিজের জিদের তাপে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে চাইছে ও। ক্রমশই একই নাম্বারে ডায়াল করতে করতে চোয়াল শক্ত হয়ে উঠে ওর কৃতিকের। এই দিকে থেকে ওদিকে পায়চারি করতে করতেই বলে উঠছে, ওরু জান বাচ্চা আমার, প্লিজ ফোনটা তোল। এই বয়সে তোর জন্য এত পাগলামি করতে আর ভালো লাগে না আমার।
অথচ প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে চিন্তা দিয়ে পাগল করে ছাড়িস আমাকে। এত কেন নির্দয় তুই? কৃতিকের বেপরা আর উদ্ভ্রান্ত ভঙ্গিমা নজরে এলো। প্রত্যয় এগিয়ে এসে শুথল। এরই প্রবলেম ভাই। কৃতিক সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে 3 তলার দিকে এক ঝলক তাকে ভরের গলায় বলল, অনুকে কল দাও প্রত্যয়, আমার বদমাস বউটা কল তুলছে না। কৃতিকের কথা শুনে প্রত্যয়ের ভেতরে থক করে উঠল আচমকা। ও তৎক্ষণাৎ গলা খাদে নামিয়ে বলল, অনু তো সকাল থেকেই কল তুলছে না ভাই। আমি ল্যান্ড করার পর থেকেই কল দিয়ে যাচ্ছি, ফোন অফ। প্রত্যয়ের কথায় কৃতিকের শক্ত চোয়াল ধারালো হয়ে উঠল কিছুটা, বাজ পাখির মতো। তীক্ষ্ণ নজরটা পুনরায় চলে গেল 3 তলা টানা বারান্দায়। তিমিরে ঢাকা বারান্দার দিকে কয়েক সেকেন্ড তাকাতে চট করে কৃতিকের সুকৌশলী মস্তিষ্কটা খারাপ কোনো কিছুর পূর্বাভাস অনুভব করলো। তৎক্ষণাৎ পেশিবহুল হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল ওর। ছুরি ফলার মতো ধারালো নজরটা প্রত্যয়ের দিকে ঘুরিয়ে তাতে ধত পিষে কৃতিক হুকুমের স্বরে বলল, প্রত্যয় উপরে যাও, ভেতরে কে আছে না আছে, কে কি করছে, কে কি বলছে, কিচ্ছু দেখার দরকার নেই। সোজা গিয়ে ওরুকে টানতে টানতে নিচে নিয়ে এসো। কৃতিকের কথায় হাস্যযোগ মাথা নাড়িয়ে প্রত্যয় ভবনের দিকে চলে গেল। কৃতিকেরও মন বলছে ওরু উপরে নেই। ওরু যদি উপরে থাকতো তবে তা ঠিকই টের পেত কৃতিকের হৃদয়। আর ওই জন্যই সে সন্দেহটুকু হঠাৎই প্রত্যয়কে পাঠানো। প্রত্যয় চলে গেল। কৃতিক গাড়ির ডিকিতে হেলান দিয়ে চোখ দুটো খেসে বন্ধ করে নিল। প্রচণ্ড যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে ওর। তার সাথে যোগ হয়েছে হৃদয় লিলিহান একটা মেয়ের জন্য। আর কত আগে তাও শারীরিক মানসিক দুটোরই দূরত্ব ছিল, ভালোবাসাটা একতরফা ছিল। কৃতিক নিজেকে ব্যাপকভাবে সামলে নিয়েছে বহু বছর, কিন্তু এখন সবটা পাওয়া হয়ে গিয়েছে। ওর শরীরের প্রতিটি খাঁচে খাঁচে কৃতিকের তীব্র ভালোবাসা স্পর্শ জড়ানো, সেই সাথে হৃদয় উপচানো মায়া তো আছেই। এখন কি করবে কৃতিক? পেয়ে হারানোর ব্যথাটা যে বড্ড যন্ত্রণাদায়ক ওরু কি তা বুঝে না। খানিকক্ষণ চোখ দুটো বন্ধ রেখে ওরুকে খুব কাছে থেকে অনুভব করতে করতেই অস্পষ্ট আওয়াজে ভেসে এলো কৃতিকের গলা থেকে, আই সোয়ার ওরু, তোকে খুঁজে পেলে আমি যে তোর কি হাল করব সেটা আমি নিজেও জানি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ডিরেক্টর রিচার্ডের মুখ থেকে শব্দ কখানি বের হতেই লাইটের সামনে দাঁড়িয়ে একের পর এক সুদর্শন পোজ দিতে শুরু করলো সায়র। শেষ রাতে শ্যুট চলছে, সামনেই সামার ফেস্টিভ্যাল। বছরের শুরুর দিকে এই সময় এসে ফটোশ্যুটের কাজ বেশ ব্যস্ত হয়ে সময় পার করে সায়র। রোগা পাতলা লম্বাটে গড়ন আর ব্রাউন স্কিন টোনের সায়রের নিখুঁত চেহারা আর আত্মবিশ্বাসী র্যাম্প ওয়ার্কের দরুন গুচ্চি, লুইস ভুইটন, নাইক, ক্লেভিন ক্লাইনের মতো পৃথিবীর সেরা নামি দামি প্রায় অনেকগুলো ব্র্যান্ডেরই সুপার মডেলের খেতাব রয়েছে সায়রের ঝুলিতে। এত সাকসেস আর প্রতিপত্তির বাইরে গিয়েও না পাওয়ার তালিকাটা ও বৃহৎ ওর। আর এখনই এই সময় এসে সবচেয়ে যেটা বেশি প্রয়োজনীয় জীবনে সেটা হলো জীবন সঙ্গী, যাকে এখনো খুঁজে পাওয়া হয়নি সায়রের। কি জানি কবে পাবে, কার নামই বা লেখা আছে ওর ভাগ্য জুড়ে। ডিরেক্টর সাহেব প্যাক আপ বলতেই সায়র দ্রুত হেঁটে মেকআপ রুমে চলে গেল। ওর পেছন পেছন গেল আরও দুজন স্টাফ, যারা এই মুহূর্তে ওর মেকআপ ঠিকঠাক করবে। সায়র এগিয়ে গিয়ে চেয়ারের উপর গা ছেড়ে বসেছে কি বসেনি তার আগেই ঝিমঝিম আওয়াজে ভাইব্রেট হলো ওর মোবাইলটা। কে কল দিয়েছে দেখার জন্য ফোনটা চোখের সামনে ধরতেই তড়াক করে লাফিয়ে উঠল সায়র। ফোনের স্ক্রিনে কৃতিকের রাগে রাগে চেহারাটা বেশ ভাসছে, তার উপরে গুটি গুটি ইংরেজি অক্ষরে লেখা ব্রিটিশ হিটলার। কৃতিক কল দিয়েছে, তাও এই সময়। ব্যাপারটা সন্দেহজনক। ফোনের দিকে তাকিয়ে মিনমিনে স্বরে মনে মনে সায়র বলে, এবার কি করব? কি উত্তর দেব? কলটা কি কেটে দেব? কিন্তু কল না ধরলে তো আরেক বিপদ। হিটলারের বাচ্চা সোজা শুটিং এ এসে কেলিয়ে যাবে। তখন আবার মান ইজ্জতের ব্যাপার। কিছুক্ষণ একইভাবে ফোনের দিকে চেয়ে থেকে চোরের মতো এপাশ ওপাশ তাকে কয়েক দফা সূক্ষ্ম ঢুক গেল। ফোন রিসিভ করে ভয় ভয় কানে ধরল সায়র। ফোন তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হ্যালো ট্যালো বলার কোনো রূপ ফুসরত না দিয়ে ওপাশ থেকে চেঁচিয়ে ওঠে কৃতিক। সায়রের বাচ্চা, আমার ওরু কই? কৃতিকের কথা সহ্য করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সায়র। মনে মনে বলা,
জানতাম যত দোষ সায়র ঘোষ। সায়র উত্তর দে। অর্ণবকে আমি বলে যাইনি অরুর দিকে খেয়াল রাখতে? কোথায় ওই হতচ্ছাড়া? অরুকে খুঁজে না পেলে কিন্তু এলিসাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে অন্যত্র বিয়ে দেব। কথাটা বলে দিস ওকে। হাত কৃতিক রাগে কাঁপছে, কথা টনে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সায়র কোনোরূপ মস্করা কিংবা ভনিতা না করে বলল, ওরও যে নেই সেটা আরো 2 দিন আগেই জেনেছি আমরা। তোর কথা মতো খোঁজ নিতে গিয়েই জেনেছি। পরে উপায়ন্তর না পেয়ে অর্ণব অরুর বোনের ফোন নাম্বারটা জোগাড় করে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। ফোনটা বন্ধ। লাস্ট লোকেশন ওদের অ্যাপার্টমেন্টেই। কৃতিক ক্রোধে ফেটে পড়ে বলল, জানাম তাহলে আগে কেন জানাসনি আমাকে? এতদিন পরে এখন আমি কোথায় খুঁজবো ওকে? সায়র ভারার্থ কণ্ঠে বলল, তুই রেগে যাবি, দুশ্চিন্তা করবি, তাই সাহসে গোলাইনি। ওর কথায় কৃতিক দাঁত খিচে বলে উঠছে, তো এখন কি আমি ঠিক আছি? তোর কি মনে হয়? সায়র জবাব দিল না। তারপর পাশে নীরবতা আজ করে কৃতিক নিজের অতিরিক্ত ক্রোধ দমিয়ে গলা কিছুটা খাদে নামিয়ে শুধল। অর্ণব কোথায়? ফোন কেন তুলছে না ও? সার বলল, তোর ভয়ে ফোন টোন করে আচ্ছা তোর ভয়ে ফোন বন্ধ করে আচ্ছা তোর ভয়ে ফোন টোন বন্ধ করে কোথাও যেন ঘাপটি মেরে আছে। মেবি এলিসার বাসায়। ফাক অফ। কৃতিক শেষ কথাটা বলার সঙ্গে সঙ্গে পিক পিক করে কল কাটার আওয়াজ ভেসে এলো। সার একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। অতপর পরক্ষণে কপাল জুড়ো সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়লো আর ওর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকে বিড়বিড় করে আওড়ালো। কোথায় যেতে পারে অরু? একটা ক্রোধিত গর্জনের সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটা শরীর সর্বশক্তি দিয়ে পাহাড়ের ঢালে ছুঁড়ে মারল কৃতিক। সন্ধ্যা রাতে যা ভেবেছিল তাই হয়েছে। শুধু অরু কেন, অরুর একটা চিহ্ন পর্যন্ত পড়ে নেই কৃতিকের জন্য। আর এই ব্যাপারটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছে কৃতিককে। হৃদয়ের অসহ্য যন্ত্রণা তার মস্তিষ্কে জ্বলতে থাকা আগ্নেয়গিরির দাবানল যেন একসাথে গ্রাস করে নিচ্ছে ওকে। প্রচুর মানসিক চাপে নিজের অজান্তেই বারবার হাতের পিঠ দিয়ে নাক ঘষে যাচ্ছে। সেই সন্ধ্যা থেকে মাথাটাকে সামান্য একটু ক্ষণিকে নিস্তার দিতেই দিয়াশলাই দিয়ে আবারও সিগারেট ধরিয়ে নতুন উদ্যমে নিকোটিনের ধোঁয়া বাম্পিত করতে ব্যতিগ্রস্ত হলো কৃতিক। সন্ধ্যা থেকে কতবার যে স্মোক করেছে সেটা খেয়াল নেই ওর। সিগারেট পুড়ে সুন্দর ডার্ক ব্রাউন পুরুষের ঠোঁট জোড়া এক রাতে কেমন তামাটে বর্ণ ধারণ করেছে। শেষ রাতে আকাশে মিটিমিটি করে জ্বলছে শুকতারা। তমসাচ্ছন্ন রাতে পুরো শহর ঘুমিয়ে আছে, ঘুম নেই শুধু কৃতিকের দু চোখে। ওর ঘোর লাগা নিদ্রাহীন চোখ দুটো জুড়ে তো শুধু অরুর বসবাস। মেয়েটার হারিয়ে গিয়েও ঘুমাতে দিচ্ছে না, কি আশ্চর্য। কৃতিক যখন বাইকে হালান দিয়ে স্মোক করতে করতে হিজিবিজি ভাবছিল তখনই হুড়মুড়িয়ে ছুটে আসে প্রত্যয়। পাহাড়ের চূড়ায় বসে পৌঁছে কৃতিকের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে বড় করে দম নিল ও। সেই সাথে হাত দুটো দিয়ে হাঁটুতে ভর করে হাঁপাতে লাগলো। কিছুক্ষণ স্তব্ধ রাতে শুনশান পরিবেশে হাঁপড়ের মতো ওঠানামা করছে প্রত্যয়ের বক্ষদেশ। কোনো মতে নিজের ব্রেথ ক্যাচ করে অস্পষ্ট আওয়াজে প্রত্যয় শুধালো, আপনার ফোন কোথায় ভাই? কৃতিক নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ফেলে দিয়েছি। কোথায় ফেলেছেন? কৃতিক চোখ দিয়ে ইশারা করলো পাহাড়ের ঢালে। প্রত্যয় সেদিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, খোঁজ নিয়েছে ভাই, অরুরা সান ফ্রান্সিসকোর কোথাও নেই। শুধু সান ফ্রান্সিসকো না, পুরো ইউএসএতে যে নেই সেটা আমিও জানি। থাকলে লোকেশন ট্র্যাক করা যেত। অন্য কোনো ইনফরমেশন থাকলে বলো। প্রত্যয় ছুঁচ কামড়ে বলল। ডক্টর এডওয়ার্ডের চেম্বারে গিয়েছিলাম। কৃতিক এবার সচকিত হয়ে শুধল, কি বলেছেন উনি? উনি বলেছেন বেশ কিছুদিন ধরেই নাকি আজমেরি ম্যাম নিজের চিকিৎসা পাত্রের সবকিছু গোছাচ্ছিলেন। এমনকি ওনার কাছ থেকে অনুমতি চেয়ে জানিয়েছিলেন কোনোভাবে এখন দেশে ফিরতে পারবে কিনা। প্রত্যয় বাকি কথা শেষ করবার আগে কৃতিক বলল, এবার সব কিছু ক্লিয়ার প্রত্যয়। আজমেরি শেখ তার মেয়েদেরকে নিয়ে বাংলাদেশে চলে গিয়েছে, কিন্তু ওনাকে এত তাড়াতাড়ি এই কাজে হেল্প করলো কে? কোম্পানির হেল্প নিলে তো আমার কানে ঠিকই পৌঁছাতো। তাহলে কার এত সাহস? প্রত্যয় এত বেশি ঘাটলো না, বরং উল্টো প্রশ্ন ছুড়ে বলল,
কিন্তু ভাই বেডিতে ফিরে কোথাও যেতে পারে? প্রত্যয়ের কথায় কৃতিক একটা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, আজমিরি শেখের দৌড় জেকে গ্রুপ আর কৃতিক কুঞ্জ পর্যন্ত সীমাবদ্ধ। পরক্ষণে ভ্রুকিঞ্চিত করে কিছু একটা ভেবে কৃতিক বলল, আচ্ছা, আজমিরি শেখের অ্যাসিস্ট্যান্ট কি কোনোভাবে এতে ইনভলভ? প্রত্যয় নাসূচক মাথা নাড়িয়ে বলল, না ভাই, রাজ বাবা মায়ের একমাত্র ছেলে। তাছাড়া ওর পরিবার শান্তিপ্রিয়। সেদিন আপনার সাথে ঝামেলা হবার পর রাজ ওর বাবা মায়ের নির্দেশে চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, কারণ ওর পরিবার চায়নি দ্বিতীয়বার তাদের ছেলে আপনার সাথে সামনে পড়ুক। ভেরি গুড, তুমি যাও, রাত শেষ হয়ে যাচ্ছে, গিয়ে রেস্ট করো। প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে যাওয়ার আগে আরেকবার ঘাড় ঘুরিয়ে শুধল। ভাই আপনি? কৃতিক আরো একটা সিগারেট ধরাতে ধরাতেই বলল। সময় হলে চলে যাব, ইউ শুড গো। প্রত্যয় আর কথা বাড়ায় না, চুপচাপ বড় বড় পা ফেলে জায়গা ত্যাগ করে। আহ, দিস ফাকিং অবসেশন। প্রত্যয় চলে যেতে গম্ভীর আওয়াজে কথাটা বলে বাইকের লুকিং গ্লাসের মাঝ বরাবর সজোরে পাঞ্চ বসিয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ভেঙে সচির হয়ে ঝরঝর করে মাটিতে আছড়ে পড়ল কয়েক টুকরো ভগ্ন কাজ, সেই সাথে ধারালো কাছে আঘাতপ্রাপ্ত হয়ে রক্ত বেরিয়ে এলো কৃতিকের হাতের বেশ কয়েকটা আঙুল থেকে। নিজের রক্তাক্ত হাতের দিকে এক পলকও না তাকে উল্টো একের পর এক দোয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে পুনরায় গর্জে উঠে হিংস্র গলায় কৃতিক বলল, প্রতারক, মিথ্যাবাদী, ছলনাময়, নিজের সব কিছু আমার মাঝে বিলিয়ে দিয়ে হাজারটা মিথ্যা প্রতিশ্রুতি শুনিয়ে আমাকে নিজের জন্য উন্মাদ বানিয়ে ছেড়ে এভাবে মায়ের হাত ধরে পালিয়ে যেতে একবারও কলিজা কাঁপল না তোর? আমি তোর আদতে কী হাল করব সেটা একবারও মাথায় আসেনি, তাই না? ঠিক আছে, জায়ান কৃতিকের আসল চেহারাটা এবার তুইও দেখবি। কি ভেবেছিলি পিচ্ছি বলে ছেড়ে দিব? মোটেই না। জায়ান কৃতিক এতটাও সাধু পুরুষ নয়। ভালোবাসার দহনে একটু একটু করে পুড়িয়ে মারবো তোকে আমি, ঠিক যেভাবে তুই আমাকে মেরেছিস। তোকে যেদিন পুরোপুরি ভাঙতে পারবো সেদিন আবারও এই বুকে ঠাঁই পাবি তুই, তার আগে আর নয়। পাহাড়ের ঢাল বেয়ে কিছুটা গিয়ে নিচে কৃতিকের থেকে দূরত্ব বাড়িয়ে সেখানে ধপ করে বসে পড়ে প্রত্যয়। দুর্বল হাতে চিকন ফ্রেমে চশমাটা খুলে অদূরে সান ফ্রান্সিসকো মূল শহরের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে মনে মনে প্রত্যয় বলে, ভাইকে কি করে বোঝাই, আমার চোখও যে আজ আর ঘুম নামবে না। এভাবে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি অনু? এই 1000 কিলোমিটার দূরত্ব ছাপিয়ে আমি কি আদৌ তোমাকে খুঁজে পাবো? আর কি দেখা হবে আমাদের? অযাচিত প্রশ্নের উত্তর মেলে না, আর উল্টো প্রেয়সীকে হারানোর নিদারুণ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় হৃদয় শহর। সহসা হাত দিয়ে নিজের বুকের বাম পাশটা চেপে ধরে প্রত্যয়। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুসিক্ত দুফুটো নুনো জল। তৎক্ষণাৎ শার্টের হাতার উঁচু পিঠ দিয়ে সেই জলটুকু আড়াল করে পকেট থেকে ফোন হাসে কাউকে কল লাগালো ও ওপাশ থেকে কে কি বলল সেটা না বোঝা গেলেও এপাশ থেকে প্রত্যয় বলল, অনন্যা শেখের বিডি নাম্বারটা চাই আমার, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অবশেষে কৃতিক যখন বাড়িতে ফিরল তখন সবে সবে ভোর হয়েছে মাত্র। চারিদিকে সূর্যের সোনালি ছটা নিদারুণ আলো ছড়াচ্ছে। ডুপ্লেক্স বাড়িটা কাঠের শোপিসের মতন মাথা উঁচু করে স্থানে দাঁড়িয়েছে। এই একটা মায়া যা কৃতিককে আজ অবধি ছেড়ে যায়নি। ফ্রেঞ্চ গেট ছাড়িয়ে টলতে টলতে ভারী পদযুগলে বাড়ির দিকেই এগিয়ে যাচ্ছে কৃতিক। ওর চোখ দুটো আগের চেয়েও অনুভূতিহীন শূন্য। প্রতিটি কদমে আজানা আক্রমণ হানা দিচ্ছে হৃদয়ে। সেখান থেকে কেউ এক অসহায় গলা চিৎকার করে বলছে, ভেতরে যাস না, কষ্ট হবে। ওখানে অরুণী সব ফাঁকা। তৎক্ষণাৎ জিদি উগ্র মনটা গভীর ধারক গলায় বলে উঠেছে, না থাকলে নেই। ওই মিথ্যেবাদীটা কবেই বা ছিল আমার। কয়েকদিনের জন্য ফিরে এসে কেবল হৃদয়টাতে এক সমুদ্র জলোচ্ছ্বাস তুলে দিয়ে আবার জায়গা মতো ফিরে গিয়েছে। ছলনাময়ী একটা, নিজের সব কিছু দিয়ে আমাকে পাগল বানাতে চেয়েছিল কিন্তু পারেনি। কথা শেষ দম আটকে এলো কৃতিকে। চোখ দুটো বন্ধ হয়ে এলো তৎক্ষণাৎ। আবারও সে এলোমেলো অনুভূতি, অরুর গায়ের মিষ্টি গন্ধ, অরুর নরম তুলতুলে ছোট, ওর স্পর্শ, সব কিছু এখনো জীবন্ত দু চোখের পাতায়। সেসব কথা মাথায় এলে উন্মাদ হয়ে যায় কৃতিক। তবে জিদি মস্তিষ্কটা খুব বেশিক্ষণ ভাবতে দিল না অরুকে। সব কিছু মাথা থেকে ঠেলে সরিয়ে আকস্মাৎ চোখ দুটো খুলে ফেলো ও
পরবর্তীতে আবারও ভারী পা ফেলে এগিয়ে গেল মেইন ডোরের কাছে। দরজাটা খুলতে খুলতে হাতের পিঠ দিয়ে সেই কখন থেকে এক নাগাড়ে নাকের ডগা খসছে কৃতিক। ব্যাপারটা বিরক্তিকর আর আশঙ্কাজনক, কিন্তু কৃতিকের কাছে প্যানিক অ্যাটাক নতুন কিছু নয়। তাই ও এসবে কোনোরূপ পাত্তা না দিয়ে চুপচাপ ভেতরে ঢুকেই গেল। ভেতরে প্রবেশ করে হলরুমে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের দৃশ্যগত হলো বিড়াল ছানার জোড়া। আবারও সেই অনুশ্রুতে বিরক্তিতে এবার চিরবিরে ওঠে কৃতিক। গর্জে ওঠে তেতো গলায় ডোরাকে ধমকের স্বরে বলল, তুই এখন এখানে কি করছিস? যা ভাগ। অবসপানে ডোরা কি বুঝলো কে জানে, হুট করে মিয়াও মিয়াও আওয়াজ করা থামিয়ে দিয়ে চুপচাপ লেজ গুটিয়ে অন্যদিকে হাঁটা দিল সে। ডোরাও চলে যাচ্ছে। ব্যাপারটা বোধগম্য হতে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল কৃতিক। অতঃপর কাতর কঞ্চে বলে উঠল, যাস না ডোরা। ডোরা গেল না সেখানে, লেজ গুটিয়ে বসে পড়লো তখনই। কৃতিক সেদিকে এক নজর পরক করে মৃদু হেসে আবারও নাকের ডগা আঙুল ছোঁয়াতে বুঝতে পারলো ওর নোজ ব্লিডিং হচ্ছে। কৃতিক ঝাপসা চোখে আঙুলের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, অ্যাগেইন দিস ফাকিং প্যানিক অ্যাটাক। বিরক্তিকর। কোনো মতে হাতের উচ্চ পিঠ দিয়ে ভালো মতো রক্তটুকু মুছে কৃতিক কাপা হাতে পাহাড়ের ঢাল থেকে কুড়িয়ে আনা ভাঙা ফোনটা দিয়ে আর্জেন্ট লিখে মেসেজ করলো ফ্রেন্ডস গ্রুপে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আবারও সেই ব্ল্যাক হার্ট ইমোজি দিয়ে সেভ করা নাম্বারে মেসেজ অপশনে গিয়ে কাপা হাতে টাইপ করলো কৃতিক, আবারও আমাকে একা করে দিয়ে কোথায় চলে গেলি? হার্টবিট, তোকে ছাড়া আমি ঠিক নেই, মোটেই ঠিক নেই। তুই ঠিক আছিস তো? জান। পুরোপুরি চোখ বুঝে যাওয়ার আগে এতটুকুই টাইপ করেছিল কৃতিক। ও জানতো এই মেসেজ কিংবা এই নাম্বার কোনোটাই অরুর কাছে পৌঁছাবে না। আর তবুও ছন্নছাড়া বেপরা মনটাকে কে বোঝাবে এই কথা? কেই বা দেবে অরুর খবর? আচ্ছা, অরু আদৌ ঠিক আছে তো? মাঝরাতে বিশাল কক্ষের লাগোয়া কাঠের দরজার তীব্র করাঘাতের ছনাৎ ছনাৎ শব্দে যেন পুরো অন্দরমহল কেঁপে উঠেছে কৃতিক কুঞ্জের। সেই সাথে কাচের চুড়ি ভাঙার চুংচাং আওয়াজ অমন শক্তপোক্ত দরজাটা ভেদ করে। ভেতরে আওয়াজ তো বাইরে আসার কথা নয়, তবুও ভেতর থেকে অরুর গগন কাঁপানো হৃদয় বিদারক এক একটা চিৎকার কম্পিত হয়ে উঠেছে অনুর শরীর। ওনা দিয়ে দুহাত মুখ চেপে ধরে অরুর কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে অনু। ওদিকে এই দরজার বাইরেও কারো উপস্থিতি টের পেতেই বাড়াবাড়ি রকমের উত্তেজিত হয়ে উঠেছে অরু। নিজের সর্বশক্তি দিয়ে দরজাটা থাকাতে থাকাতে ভেঙে ফেলছে হাতের সবগুলো চুড়ি। অরুকে এভাবে বুক ফাটিয়ে কাঁদতে দেখে অনু কাপা গলায় বলল, অরু বোন আমার, একটু শান্ত হো। আমি মামির কাছ থেকে চাবি ছিনিয়ে এনে তোর রুমের দরজা খুলে দিচ্ছি, তবু এভাবে কাঁদিস না দয়া করে। অনুর কথায় তীব্র কান্নায় ভেঙে পড়ল অরু। অনু ভেবে পায় না জায়ান কৃতিককে ছাড়া আমি মরে যাব আপা। তুই দয়া করে আমাকে তার কাছে যেতে দে। আর কোনো দিন তোদের এই অপয়া মুখ দেখাবো না। তবুও তাকে ছাড়া বাঁচবো না। জায়ান কৃতিকের মতো একটা উগ্র মেজাজি দয়া মাহীন পাষণ্ড পুরুষের জন্য কিনা তার এতটুকু বোন এভাবে পাগল হয়ে গেল। কিন্তু কেন? কি এমন আছে জায়ান কৃতিকের মাঝে? কোনো জাদু বলে বা বশ করেছে সে অরুকে? কই, অনুর চোখে তো কোনোদিন তেমন কিছু পড়েনি। কৃতিক অরুকে জোর করে বিয়ে করেছে ব্যাপারটা ভাবতে গেলেও মাঝে মাঝে সন্দেহ হয়। অনুর মনে মনে বলে, কি করে সম্ভব এটা? কৃতিক ভাইকে তো কখনো অরুর দিকে ভালো করে তাকাতেও দেখলাম না, অথচ অরু কিনা তার জন্য এইভাবে পাগলামি করছে। আচ্ছা, কৃতিক ভাইয়া কি আসলে এতটা ভালোবাসা ডিজার্ভ করে? উনি তো সুযোগ পেলে অরুকে মারধর করে, তাহলে অরু কেন এমন করছে? একটু একটু ভালোবাসলে কি কোনো দিন এতটা পাগলামি করা যায়? মোটেই না। তার মানে কি কৃতিক ভাইয়ার ভালোবাসাটা ইন্ডিভিজুয়াল, আমরাই শুধু দেখতে পাই না, যার জন্য রয়েছে সে ঠিকই গভীরতা টের পেয়েছে ভালোবাসার। অরুর ভাবনার ছেদ ঘটে। অরুর ফোপানোর আওয়াজে ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে অরু পুনরায় বলে, আপা দে না যেতে, মরে যাব তো। তুই তো ভালোবাসিস, তাহলে আমি কি দোষ করেছি? অরুর কাকতি মিনতি শুনে কান্না দমিয়ে রাখতে পারল না অনু। অজান্তে চোখের পাতা ভারী হয়ে গড়িয়ে পড়ল অশ্রুজল। অতঃপর কোনো মতে নিজেকে সংবরণ করে অনু বলল, কি করে যাবি কৃতিক ভাইয়ার কাছে? ভুলে গিয়েছিস আমরা যে বাংলাদেশে চলে এসেছি, আর তোর জায়ান কৃতিক এখনও সে ক্যালিফোর্নিয়াতে। অনুর কথায় এক প্রকার বাজিয়ে ছাজিয়ে উঠল অরু।
অসম্ভব তেতো গলায় বলল, তাহলে কেন নিয়ে এলি আমাকে? তোদের কি মনে হয় ওনাকে ছাড়া আমি ভালো থাকবো? মোটেই না। জায়ান কৃত্তিককে ছাড়া পাগল হয়ে যাব আমি। শুনেছিস তুই? তোর মামি আর মাকেও কথাটা বলে দে। আমার স্বামী একবার ফিরে এলে প্রত্যেককে কৃত্তিক কুঞ্জ থেকে হটিয়ে ছাড়বে, তবু আমাকে ছাড়বে না। অনুর কষ্ট হচ্ছে খুব। ছোট্ট বোনটার এমন দুরূহ অবস্থা আর সহ্য করা যাচ্ছে না। তাছাড়া মা তো এখন আগের চেয়েও ভালোই সুস্থ। দু একটা কথা বললে কি খুব বেশি বাড়াবাড়ি হবে না? সে ভেবেই অনু চোখ মুছতে মুছতে পা বাড়ালো মায়ের কক্ষের দিকে। মনে মনে ঠিক করলো, আজ মায়ের পায়ে পড়ে অনুরোধ করে হলেও সব কিছু ঠিক করতে হবে। মামি আর রেজা ভাইয়ের বুদ্ধিতে মা এবার সত্যি সত্যি অতিরিক্ত করছে। ওরুকে আটকে রাখার মতো তো এমন কিছু হয়নি। ও তো আর উড়ে উড়ে আমেরিকা চলে যেতে পারবে না। তাহলে কেন এই নির্দয় আচরণ? ভেবে পায় না অনু। তাছাড়া অরু তো ঠিকই বলেছে। জায়ান কৃতিক অরুর খোঁজে বাংলাদেশে এলোই বলে তখন মামি আর মামি নেতা ছেলে রেজার তো তুলোধুনার মতোই রাজিহাল অবস্থা হবে। সেটা অনু ভালো করে আজ করতে পারছে এখন থেকেই। ছোট বোনটার উৎভ্রান্ত ভগ্ন হৃদয়ের কান্না আর কষ্ট দেখে অবশেষে কিছুটা হলেও হৃদয় টলল অনুর। মনের মনি কোঠায় কোথায় যেন চিনচিনিয়ে নাড়া দিয়ে উঠল ওর। যেখানে মানুষ দুইটা একজন আরেকজনকে ছাড়া মরে যাচ্ছে, সেখানে এত সমাজ বিবেচনা করে কী লাভ? বুঝে আসে না অনুর। তাছাড়া ধর্মে যে সম্পর্কের পুরোপুরি বৈধতা আছে, সেখানে সামান্য সমাজ আর সমাজের কটূক্তি দোহাই দেওয়াটা নিছকই ছেলে মানুষই নয় কি? জায়ান কৃতিক কবেই বা মেনে নিয়েছে এই সমাজের নিয়ম কানুন? তার মতো মানুষকে সমাজের শেকলবদ্ধ করা কেবলই কল্পনা মাত্র। অথচ এসবের মাঝে পড়ে শুধু শুধু পাহাড় সমান কষ্টে পিষ্ট হয়ে যাচ্ছে ওইটুকুনি মেয়েটা। এতদিন যেমন তেমন ছিল, দেশে ফেরার পর এখন আবারও শুরু হয়েছে মামি আর রেজা ভাইয়ের উপদ্রব। সব মিলে নিজের ছোট্ট বোনের এমন হৃদয় নিংড়ানো কান্নার জোয়ার চোখের সামনে আর দেখতে পারল না অনু। করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে কিছু ক্ষিপ্র সিদ্ধান্ত সমেত নিজের সকল সংশয় ভুলে ছুটে চলে গেল মায়ের কক্ষের দিকে। চৈত্র মাসের ভ্যাপসা গরম, মাথার উপর অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটার জীবন ফুরিয়ে এসেছে বোধহয়। তবুও কর্মক্ষেত্রে অটল সে। পুরাতন আমলের পাখা মজবুত তো হবে, রাতের বেলাতেও এইটুকুনি ঠান্ডা হাওয়া নেই। তাই রুমের মাঝে এয়ার কুলার মেশিন চালিয়ে এসি চেয়ারে বসে বেশ মনোযোগ দিয়ে বই পড়ছেন আজমেরি শেখ। সেই প্রথম জীবন থেকে সাহিত্য তার ভীষণ আগ্রহ। জামশেদ জায়ানের সাথে বিয়ে হওয়ার পর তিনি মহলের এক কোণে একটা ছোট্টখাটো লাইব্রেরি উপহার দিয়েছিলেন আজমেরি শেখকে। ভালোবাসার প্রকাশের ফলস্বরূপ লাইব্রেরির নাম দিয়েছিল মেরির রংমহল। কিছু বছর আগেও ব্যবসায়ী কাজের স্বামীকে সাহায্য করার পরেও যেই ফুসটুকটুকু মিলত, সেই সময়টা লাইব্রেরিতেই কাটাতেন আজমেরি শেখ। খুব মন দিয়ে নাড়াচাড়া করতেন পছন্দের বইগুলো। একে একে পাতা উল্টে বুক ফুলিয়ে নিতেন নতুন বইয়ের সুঘ্রাণ। মাঝখানে অবশ্য অসুস্থতায় কেটে গিয়েছে বেশ কিছু বছর। এখন আর আগের মতো চোখের তীক্ষ্ণ পাওয়ারটা অবশিষ্ট নেই। তাই চোখের ওপর মোটা ফ্রেমের চশমা লাগিয়েছে বহু বছরের অভ্যাসে কিছুটা শান দিতেই বসেছেন তিনি আজ। আজমেরি শেখ যখন বইয়ের পাতায় বুঁদ হয়ে আছেন, তখনই হুড়মুড়ে কক্ষে প্রবেশ করে অনু। অনুর এমন আকস্মাৎ আগমনে ফ্রিকুটি করে আজমেরি শেখ বলেন, এটা কি ধরনের আচরণ অনু? কারো রুমে ঢুকতে হলে আগে নক করতে হয়, এখনও শেখাতে পারিনি কেন? মায়ের কথায় কোনোরূপ তোয়াক্কা না করে অনু হাতের মাঝে হাত দিয়ে কসলাতে কসলাতে বলল, মামি কেন ওরুর রুমের দরজায় তালা লাগিয়েছে মা? তুমি কিছু বলনি? আজমের শেখ কিছুটা আশ্চর্য হয়ে বললেন, তালা লাগিয়েছে মানে? মায়ের কথার পাশে অনু কিছু বলবে তার আগে রুমের মাঝে আগমন ঘটে অনুর মামি জাহানারার। অনুরা আমেরিকা থেকে ফেরার পরেই পুরো পরিবার শুদ্ধ এসে যে কৃতিক কুঞ্জে হাজির হয়েছে তারা। উদ্দেশ্য আজমেরি শেখের দেখভাল করা। অনুর মামা ভূমি অফিসের ছোটোখাটো কর্মকর্তা, তিনি মেয়েলি ছুট ঝামেলা খুবই কম থাকেন। তবে কৃতিক কুঞ্জের মতো আলিশান বাড়িতে 1 মাস কেন 1 বছর বেড়াতেও তার কোনো অসুবিধা নেই। তার উপর এখন তার বোনও সুস্থ সবল হয়েছে। আগে তো ঢিঙ্কি মেয়ে দুটোর সাথে জাহানারা সারাদিন কথা কাটাকাটি লেগেই থাকতো। এখন আর সেই সুযোগ নেই, কারণ মামির সাথে বেয়াদবি করলে কিভাবে মেয়েদের সুশিক্ষা দিতে হয় সেই তার বোন ভালো করে জানে। ওই জন্যই তো বইয়ের কথা
এক কথাতেই এখানে বেড়াতে চলে আসা। জাহানারা অবশ্য অন্য উদ্দেশ্য রয়েছে, সেটা ফলিয়ে তবেই এই বাড়ি থেকে বিদায় হবে সে, তার আগে নয়। অনুর কথা আশ্চর্য হয়ে আজমিরি শেখ কিছু জিজ্ঞেস করতে যাবেন, তার আগে জাহানারা এগিয়ে এসে বললেন,